গাজায় অবিলম্বে আগ্রাসন বন্ধের আহ্বান যুক্তরাজ্য, ফ্রান্স সহ ২৮ দেশের। হামাস স্বাগত জানালেও ইসরায়েলের প্রত্যাখ্যান। একদিনে আরও ৬০ ফিলিস্তিনি নিহত। সিরিয়া সীমান্তে ঘাঁটি গেড়েছে ইসরায়েলি বাহিনী। দামেস্কে তেল আবিবের বোমা বর্ষণে হতবাক ট্রাম্প, জানালো হোয়াইট হাউস। নিরাপদ আশ্রয়ের খোঁজে বেদুইনরা। ইউক্রেনের বিমান ঘাঁটিতে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা, মস্কোয় শতাধিক ড্রোন নিক্ষেপ। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালানোর ঘোষণা ক্রেমলিনের। এবং বিলিয়ন ডলারের গবেষণা অনুদান বাতিল করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতে হার্ভার্ড কর্তৃপক্ষ। হোয়াইট হাউসের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধের অভিযোগ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। আন্তর্জাতিক সময় শুরুর আগে উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের সবশেষ খবর জানব। দুর্ঘটনাস্থলে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঠিক যেই স্থানটিতে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে ঠিক তার সামনেই কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি। এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেক্টর ২ ভবন, হায়দার আলী ভবন, সেই ভবনের দোতলা ভবনের নিচতলায় মূলত বিমানটি বিধ্বস্ত হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই স্থানটিতে বিমানটি বিধ্বস্ত হয়ে আছড়ে পড়ে খুব দ্রুত, খুব স্পিডে কিন্তু শ্রেণীকক্ষের ভিতরে ঢুকে যায়। যা আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের যেই দেয়াল ছিল সেই দেয়াল ওফর হয়ে কিন্তু বিমানটির ভিতরে গিয়ে কিছুক্ষণ পর বিমানের যে ফুয়েল ট্যাঙ্ক সেটি লিকেজ হয়ে যে জেট ফুয়েল সেটিতে আগুন ধরে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং বিস্ফোরণের ঘটনার ফলে এই যে বিল্ডিংয়ের যে চিত্র সেটা দেখে কিন্তু এটার ভয়াবহতা আমরা দেখতে পাচ্ছি যে পুরো বিল্ডিংয়ের যেই স্থানটিতে বিমান বিধ্বস্ত হয়েছে সেই স্থান থেকে শুরু করে আশেপাশের যেই ক্লাসরুমগুলো রয়েছে সেই ক্লাসরুমের যেই দেয়ালগুলো সেগুলো কিন্তু ধসে পড়েছে। ভিতরে যেই দোতলার সেই দোতলার ছাদটিও ধসে পড়েছে এবং এই ক্লাসরুম এবং আশেপাশে যেই ক্লাসরুমগুলো ছিল এবং উপরে যেই ক্লাসরুমগুলো ছিল সব জায়গায় কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। এর ফলে মুহূর্তেই কিন্তু এখানে হৃদয় বিদারক ঘটনার ঘটে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই মূলত এই ঘটনাটি ঘটে যায়। কেউ আসলে কি বের হতে পারেনি তখন, কেননা এই ভবনটির থেকে বের হওয়ার যেই পথ সেই পথের সামনেই মূলত বিমানটি আছড়ে পড়ে এবং সেখানে আগুনের ঘটনা ঘটে। তাই পুরো ভবনটির যারা শিক্ষার্থীরা এবং শিক্ষক ছিলেন তারা কিন্তু সকলেই আটকে যান ভিতরে এবং এই ভবনের সামনে শিশুদের, যেহেতু ভবনটি ছিল ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত এখানে পাঠদান চলছিল 16টি কক্ষে, সেই ভবনের কোমলমতি শিশুরা তারা কিন্তু এই ভবনের সামনে যে অংশটু সেই অংশতে কিন্তু অনেক খেলাধুলার জায়গা রয়েছে। সেখানে অভিভাবকরাও তারা অপেক্ষা করছিলেন ছুটি হওয়ার কিছুক্ষণ আগেই মূলত এই ঘটনাটি ঘটে। সেজন্য অভিভাবকরাও কিন্তু এখানে অপেক্ষা করছিল। অনেক স্টুডেন্ট বা অনেক শিশুরা, শিক্ষার্থীরা তারা কিন্তু খেলাধুলাও করছিল। কিছুক্ষণ পরেই হয়তো বা তারা ব্যাগ গুছিয়ে তাদের বাবা মার সাথে বা আত্মীয় স্বজনের সাথে বাড়ি চলে যেত। সে ফেরাটা কিন্তু অনেকের হয়নি। অনেকে আসলে তারা কল্পনাও করেননি এ ধরনের ঘটনা ঘটতে পারে। অনেকেই ব্যাগ গোছাচ্ছিলেন, অনেকেই বাসার যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। অনেক অভিভাবক এখানে অপেক্ষা করছিলেন তাদের বাচ্চাকে নিয়ে হয়তো বাসায় যাবেন, কিন্তু সেটা আসলে হয়নি। মুহূর্তে এই ঘটনা ঘটার পরে তারাও অনেকেই নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন। এই চিত্র আসলে সেই উদাহরণই দেয় যে কোনো কিছু বুঝে ওঠার আগেই কিন্তু অনেকগুলো প্রাণ ঝরে গেছে, অনেকগুলো প্রাণ এখন কাতরাচ্ছে হসপিটালের বেডে, যেটি খুবই মর্মান্তিক এবং পুরো জাতিকে যেখানে কম্পিত, স্তব্ধ করে ফেলছে। সেখানে যারা অভিভাবক রয়েছেন তাদের মনের অবস্থা কিন্তু বোঝাই যাচ্ছে। তো সব মিলিয়ে এখন এখানে বিমান বাহিনী যারা রয়েছেন তারা সুরতহাল সংগ্রহ করছেন অবশিষ্ট তদন্তের জন্য। আমরা রয়েছি সেখানে, পরবর্তী সময় আরও আপডেট জানানোর চেষ্টা করবো। সব মিলেই ছিল এই মুহূর্তে আমার কাছে। রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজের থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম।
বাংলাদেশে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে এয়ারফোর্সের বহুল ব্যবহৃত যুদ্ধবিমান F-7 BGI। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অন্তত 8টি দেশে দুর্ঘটনার শিকার হয়েছে এর বিভিন্ন সংস্করণ। চীনা প্রযুক্তিতে তৈরি হলেও বিমানটির কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে রয়েছে গুরুতর প্রশ্ন। বাংলাদেশে F-7 BGI বিমান প্রথম যুক্ত হয় 2013 সালে। অত্যাধুনিক অ্যাভিওনিক্স, ডিজিটাল ককপিট এবং ডে নাইট কমব্যাট সক্ষমতা থাকলেও এটি মূলত 1950-এর দশকের সোভিয়েত MiG-21 এর উপর ভিত্তি করে তৈরি। বাংলাদেশ 2022 সালে দ্বিতীয় দফায় আরও F-7 BGI সংগ্রহ করে। BGI সংস্করণ উন্নত বলা হলেও এটি একটি পুরনো ফ্রেমের উপর আধুনিক প্রযুক্তির জোড়াতালি বলে মনে করেন অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা। তাই এই বিমানের ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে F-7 BGI বিধ্বস্তের পর অনেকের মনেই প্রশ্ন, আর কোথাও কি এই মডেলের বিমান বিধ্বস্ত হয়েছিল? গণমাধ্যমের বিভিন্ন তথ্য বলছে F-7 বিভিন্ন দেশে এর আগে এই মডেলের বিমান বিধ্বস্ত হলেও সোমবারের F-7 BGI বিমানের দুর্ঘটনা বিশ্বের ইতিহাসে ভয়াবহ দুর্ঘটনায় ঠাঁই করে নিয়েছে। বাংলাদেশে 2008 সালে টাঙ্গাইলে F-7 MB ভেঙে পড়ে পাইলট নিহত হন। 2015 সালে বঙ্গোপসাগরে একটি F-7 নিখোঁজ হয়। 2018 সালে F-7 BG বিধ্বস্ত হয়ে প্রাণ হারান একজন স্কোয়াড্রন লিডার। দেশের বাইরে পাকিস্তানেও বেশ কয়েকটি দুর্ঘটনায় প্রাণ গেছে বিমান বাহিনীর সদস্যদের। 2015 সালে FT-7PG প্রশিক্ষণ বিমানে মারা যান দেশটির প্রথম নারী ফাইটার পাইলট মারিয়াম মুক্তিয়ার। 2020 সালে আরও একটি দুর্ঘটনায় নিহত হন 2জন পাইলট ও 5 জন গ্রামবাসী। চীনেও J-7 নামে পরিচিত F-7 এর মূল সংস্করণ একের পর এক দুর্ঘটনায় পড়ে। 2010, 11 ও 12 সালে বেশ কয়েকটি J-7 বিধ্বস্ত হয়। একটি আশ্রে পড়ে আবাসিক ভবনের উপর। ওই ঘটনায় সাধারণ মানুষ হতাহত হন। 2022 সালে হুবেই প্রদেশে আরেকটি J-7 ভেঙে পড়লে বেসামরিক মানুষ নিহত হন। মিয়ানমারে 2018 সালে 2টি F-7M দুর্ঘটনায় একদিনে মারা যান 2 পাইলট ও একজন সাধারণ নাগরিক। ইরানে 2022 সালে বিধ্বস্ত হয় একটি F-7, এতে মৃত্যু হয় 2 পাইলটের। জিম্বাবুয়েতে 2025 সালে J-7IIN বিধ্বস্তে নিহত হন দেশটির পাইলট। বিশ্লেষকরা বলছেন F-7 প্ল্যাটফর্ম পুরনো, যার উপর আধুনিক প্রযুক্তি জুড়ে সেভাবে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। ডিজাইনটি এমন এক যুগের যেখানে যুদ্ধবিমানের গতিই ছিল আসল, কিন্তু বর্তমান যুগে এসে দরকার মাল্টিরোল সক্ষমতা ও নিরাপদ অপারেশনাল পারফরম্যান্স। নাদিম মারজান, সময় সংবাদ। এবার অন্য প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি তাণ্ডবের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাজ্য, ফ্রান্স ও জাপান সহ 28টি দেশ যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানকে স্বাগত জানিয়েছে হামাস, যদিও একে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এর মধ্যে গেল 24 ঘন্টায় দখলদার বাহিনীর বর্বরতায় উপত্যকাটিতে প্রাণ গেছে অন্তত 60 জনের। অনাহার আর তৃষ্ণা মেটাতেই প্রতিদিন গাজায় প্রাণ যাচ্ছে বহু ফিলিস্তিনির। তবুও থামছে না দখলদার বাহিনীর বর্বরতা। খান ইউনিস, দেইর আল বালা সহ গোটা উপত্যকায় মুহুর্মুহু হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। প্রাণ হারাচ্ছেন শত শত মানুষ। ব্রিটেন, ফ্রান্স ও জাপান সহ স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বিশ্বের 28টি দেশ। বিবৃতিতে বলা হয়েছে, গাজায় বেসামরিক মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলের মানবিক সহায়তা দেওয়ার মডেলকে বিপজ্জনক ও মর্যাদাহানিকর হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এমনকি পানি আর খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে শত শত মানুষ নিহত হওয়াকেও ভয়াবহ বলছে দেশগুলো। এছাড়া নেতানিয়াহু প্রশাসনের পক্ষ থেকে মানবিক শহর গঠনের প্রস্তাবকে স্থায়ী জবরদখল বলেও দাবি করে তারা। এই বিবৃতিকে স্বাগত জানালেও হামাস বলছে, নেতানিয়াহু প্রশাসনের অপরাধকে আন্তর্জাতিক মহল স্বীকৃতি দিয়েছে। সংগঠনটির দাবি, GHF এর মানবিক সহায়তা চালু হওয়ার পর থেকে শুধু ত্রাণ সংগ্রহ করতে গিয়েই নিহত হয়েছেন হাজারো ফিলিস্তিনি। ইসরায়েল এই বিবৃতি প্রত্যাখ্যান করেছে। নেতানিয়াহু প্রশাসনের দাবি, যুদ্ধের দায় পুরোপুরি হামাসের, কেননা যুদ্ধের শুরুটা তারাই করেছে। ইসরায়েল বেশ কয়েকবার যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করলেও হামাস তা প্রত্যাখ্যান করেছে বলে দাবি তাদের। এদিকে গাজার পাশাপাশি পশ্চিম তীরেও চলছে ধরপাকড়। বেথলেহেমে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের অভিযোগ, সংগঠনটি হামলার প্রস্তুতি নিচ্ছিল। তাদের কাছ থেকে অস্ত্র ও অর্থ উদ্ধার করা হয়েছে বলে দাবি সেনাদের। রাইসা জান্নাত, সময় সংবাদ।
গাজায় শুধু খাদ্য নয়, নিহতদের দাফনে মিলছে না কাফনের কাপড়টুকু। হাসপাতালের চাদর, জানালার পর্দা, এমনকি পুরনো কম্বল, এসবই হয়ে উঠেছে গাজাবাসীর ভরসা। ইসরায়েলি বাহিনী কাফন তৈরির কারখানাগুলো ধ্বংস করে দিয়েছে। সাদা রং শান্তি আর পবিত্রতার প্রতীক হলেও এই রং গাজাবাসীর জন্য যেন আতঙ্কের। গাজার অলিগলি এখন মরদেহবাহী সাদা ব্যাগের ছায়ায় ঢাকা। প্রতিদিনই ইসরায়েলি বর্বরতায় প্রিয়জনদের সাদা কাফনে মুড়িয়ে বিদায় জানাতে হয় ফিলিস্তিনিদের। সাদা ব্যাগ এখন আতঙ্কের প্রতীক হয়ে গেছে। 50, 70, 100 শহীদের ভিড়ে আজ সাদা রংটাই অপয়া মনে হয়। আমার নিজের সাদা জালাবিয়া পড়তেও ভয় লাগে। গাজায় নির্যাতন আর বর্বরতার সব সীমা ছাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করছে দখলদার বাহিনী। লাশের সারি এত দীর্ঘ হচ্ছে যে কাফনের কাপড়েও টান পড়েছে। অবস্থা এমন দাঁড়িয়েছে, খাদ্য পানির সঙ্গে কাফনের কাপড়ও মিলছে না উপত্যকায়। নিরুপায় হয়ে দাফন কার্যে ব্যবহার করা হচ্ছে হাসপাতালের বিছানার চাদর, জানালার পর্দা। শত শত নিহতদের দাফনে এগুলোই এখন তাদের শেষ ভরসা। গাজার মৃতদেহ ধোয়া আর কাফনে মুড়ে দেওয়ার কাজ করেন কিরাতান দাতব্য সংস্থার স্বেচ্ছাসেবক আব্দুল করিম আবু জাসের। অনেকদিন আগেই কাফনের কাপড় ফুরিয়ে গেছে বলে তিনি জানান। 52 বছর বয়সী ফুয়াদ আল সৌসি নিজের হাতে কাটছেন কাপড়, ভাঁজ করছেন এক একটা কাফন। কয়েক মাস আগেই ইসরায়েলি অভিযানে ধ্বংস হয়ে যায় তাদের কাফন তৈরির ঘর। আল শিফা হাসপাতালে সেই ভবনে আগুন দেয় ইসরায়েলি বাহিনী। তারপরও থেমে থাকেননি ফুয়াদ, নতুন করে শুরু করেছেন কাফন তৈরির কাজ। অনেক সময় হাসপাতালের বিছানার চাদর, জানালার পর্দা কিংবা কম্বল দিয়েই কাফন করেছি। যেভাবেই আসে সেভাবেই ঢেকে দিয়েছি শহীদদের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গাজা যুদ্ধে এখন পর্যন্ত 55,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। রাইসা জান্নাত, সময় সংবাদ। গাজায় পানির অভাব এখনও বেঁচে থাকার সংগ্রামের নতুন নাম। জ্বালানি সংকটে বন্ধ হয়ে গেছে পানি বিশুদ্ধিকরণ ও বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র। এতে শরণার্থী শিবিরে থাকা শিশু ও বয়স্করা পানিবাহিত নানা রোগের ঝুঁকিতে রয়েছেন। প্রতি মুহূর্তে ইসরায়েলি হামলার শঙ্কায় কাঁপছে গাজা। তবে উপত্যকার বাসিন্দাদের কাছে নতুন লড়াই এখন পানির জন্য। হন্যে হয়ে খুঁজেও কোথাও মিলছে না বিশুদ্ধ পানি। সরবরাহ কেন্দ্রগুলোতেও ফিলিস্তিনিদের উপচে পড়া ভিড়। অনেককেই লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। তবুও বেশিরভাগ বাসিন্দাকেই ফিরতে হচ্ছে খালি হাতে। একটি পরিবার কষ্ট করে মাত্র 1 গ্যালন পানি জোগাড় করতে পারে তাদের বাড়ির ব্যবহারের জন্য। আর কোনো পরিবারের যদি 10 জন সদস্য থাকে এবং তাদের কাছে 2 গ্যালন পানি থাকে, সেটা 3 দিনও টিকবে না। জ্বালানির সংকটে প্রায় অচল হয়ে গেছে গাজার 5টি প্রধান পানি বিশুদ্ধিকরণ প্ল্যান্ট। শহরের ড্রেনেজ ব্যবস্থাও ইসরায়েলি হামলায় আগেই ধ্বংস হয়ে গেছে, যার কারণে পানির সঙ্গে মিশে যাচ্ছে বর্জ্য। আর এই দূষিত পানি পান করায় দেখা দিচ্ছে ডায়রিয়া, ত্বকের সংক্রমণ সহ নানা রোগ। স্বাস্থ্যকর্মীরা বলছেন চিকিৎসা সামগ্রী না থাকায় রোগ প্রতিরোধেরও কোনো ব্যবস্থা নেই। পানির সমস্যা খুবই ভয়াবহ। কখনো 4-5 দিন চলে যায়, পানির দেখা মেলে না। গরম আবহাওয়ার কারণে বাচ্চারা গোসল করতে চায়, তাদের কাপড় ধোয়ারও দরকার, কিন্তু সেই পানিটুকুও পাওয়া যায় না। এমন পরিস্থিতিতে ইসরায়েলি হামলার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পানি পৌঁছে দিচ্ছেন ট্রাক চালকেরা। দের আল বালাহ থেকে পানির ট্রাক ভর্তি করে তারা ছুটে চলেছেন দক্ষিণ গাজার দিকে। তবে জ্বালানির সংকট থাকায় ট্রাক চলাচলও কমছে দিন দিন। আমরা চেষ্টা করি যত বেশি সংখ্যক মানুষকে পানি সরবরাহ করা যায়। কখনো 3টি ক্যাম্পে ভাগ করে দিই, কখনো 2টিতে, আবার কখনো শুধু 1টি ক্যাম্পে। সেটা লোক সংখ্যার উপর নির্ভর করে। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। মানুষের অবস্থা খুবই খারাপ। সম্প্রতি নুসাইরাত শরণার্থী শিবিরে পানি বিতরণ কেন্দ্রে হওয়া হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। এই হামলার শিকার হয়েছে শিশুরাও। গাজা এখন পানির সঙ্গে জড়িয়ে পড়েছে জীবন মৃত্যুর হিসাব। এমন পরিস্থিতিতে কেবল আন্তর্জাতিক সহায়তাই নয়, বরং মানবিক পরিস্থিতিও প্রশ্নের মুখে। সবার অপেক্ষা কবে বন্ধ হবে এই যুদ্ধ, কবে মিলবে বেঁচে থাকার ন্যূনতম অধিকার। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। বিলিয়ন ডলারের গবেষণা অনুদান বাতিল করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হার্ভার্ড কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিশোধ নিচ্ছে হোয়াইট হাউস। আর ট্রাম্পের দাবি, হার্ভার্ড দেশদ্রোহী, বাম ঘেঁষা এবং ইহুদি বিদ্বেষী।
উচ্চশিক্ষায় হাত দিও না, একাডেমিক স্বাধীনতা রক্ষা করো। স্থানীয় সময় সোমবার বস্টনের ফেডারেল কোর্টের বাইরে এভাবেই প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে বিক্ষোভ করছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক ও সমাজকর্মীরা। এ সময় আদালতের ভেতরে চলছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $2.5 বিলিয়ন অনুদান বাতিলের মামলা। সরকারের যুক্তি, হার্ভার্ড ইহুদি বিদ্বেষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়নি। বিচারক বলেন, শুধুই নীতিভিত্তিক কারণে অনুদান কাটা সংবিধানগতভাবে গুরুতর ইস্যু। কারণ গবেষণা থেমে গেলে ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ রোগী, বিশেষ করে ক্যান্সার, পার্কিনসন্স এবং সংক্রামক রোগ নিয়ে কাজ করা মানুষ। এদিকে নিজের ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প হার্ভার্ডকে বলেন, $53 বিলিয়ন তহবিলের অনেকটাই এসেছে মার্কিন জনগণের টাকায়। এমনকি হার্ভার্ডকে দেশদ্রোহী, বাম ঘেঁষা এবং ইহুদি বিদ্বেষী বলেও আখ্যা দেন তিনি। অন্যদিকে হার্ভার্ড প্রশাসনের দাবি, বিশ্ববিদ্যালয়ের ভেতরে ইসরায়েলি বা ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তায় ইতোমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু ট্রাম্প প্রশাসনের দাবিগুলোকে অতিরিক্ত দাবি করে তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়োগ, পাঠক্রম এমনকি মতাদর্শগত ভারসাম্য বজায় রাখার নামে শিক্ষার স্বাধীনতা কি চেপে ধরেছে সরকার। এখন আদালতের রায় নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো ও ধনী বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের শিক্ষাঙ্গনে স্বাধীনতা আর রাজনীতির দ্বন্দ্ব আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামীর শহর। 1 আগস্ট থেকে মার্কিন শুল্ক কার্যকর হলে বিপাকে পড়বে ফরাসি প্রসাধনীর বাজার। সেই সঙ্গে অতিরিক্ত দামে ফরাসি প্রসাধনী কিনতে হবে খোদ মার্কিন ভোক্তাদেরই। এমনটাই জানিয়েছে ফরাসি প্রসাধনী জোট FEBEA। এই শিল্পকে টিকিয়ে রাখতে তাই অন্যান্য দেশের বাজার খোঁজার পরামর্শ জোটটির। যুক্তরাষ্ট্রের প্রসাধনী বাজারের বিরাট অংশ দখল করে রেখেছে ফ্রান্স। ফরাসি প্রসাধনী শিল্প জোট FEBEA জানায়, মার্কিনদের মধ্যে ফরাসি সুগন্ধির চাহিদা অনেক বেশি। পরিসংখ্যান বলছে, বিদেশে বিক্রি হওয়া প্রতি 5টি সুগন্ধির মধ্যে অন্তত একটির ভোক্তা একজন মার্কিন। তবে ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানিকৃত পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের 30% শুল্ক আরোপ ফরাসি প্রসাধনী শিল্পে ব্যাপকভাবে প্রভাব ফেলবে বলে মনে করছেন ফরাসি ব্যবসায়ীরা। এর কারণে খোদ মার্কিনদেরকেই অতিরিক্ত দামে কিনতে হবে ফরাসি প্রসাধনী। নতুন নামের সঙ্গে কতটা খাপ খাওয়াতে পারবেন তারা, এই নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ফরাসি প্রসাধনী জোট। ফরাসি প্রসাধনী ব্র্যান্ডগুলোর জন্য রপ্তানি করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এমন অনেক ব্র্যান্ড আছে যেগুলোর পণ্য শুধুমাত্র ফ্রান্সের বাইরেই বিক্রি হয়। ব্যবসায়ীরা বলছেন, এমন অনেক ব্র্যান্ড আছে যেগুলো 25% রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্রে। 1 আগস্ট থেকে শুল্ক কার্যকর হলে নতুন বাজার খুঁজতে হবে প্রসাধনী ব্র্যান্ডগুলোকে। এক্ষেত্রে ব্রাজিল ও ভারতকে সম্ভাবনাময় দেশ হিসেবে দেখছেন তারা। তবে মার্কিন শুল্কারোপের কারণে ফরাসি অর্থনীতিতে নাটকীয় প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করে জোটটি। এছাড়া কর্মহীন হতে পারেন হাজার হাজার মানুষ। অন্তরা সেন, সময় সংবাদ। বাংলা ভাষা রক্ষায় এবার ভারতে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ, বাংলা ভাষার বিরুদ্ধে সন্ত্রাস চলছে। সোমবার কলকাতায় 21 জুলাইয়ের শহীদ স্মরণে সমাবেশের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ দিয়ে করা হচ্ছে ধরপাকড়। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের দিকে বাংলা ভাষার বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বাংলা ভাষায় কথা বললেই গ্রেপ্তার করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। আর একজনও ভারতীয় নাগরিককে বাংলা ভাষায় কথা বললে গ্রেপ্তার করা হলে দিল্লিতে বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে হুঁশিয়ারি দিয়ে 27 জুলাই থেকে ভারত জুড়ে ভাষা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন মমতা। বাংলায় কথা বলা মানে বাংলাদেশি নয়। আর বাংলাদেশে কেউ হলে তোমার বিএসএফ কি করছিল? কচুরি পানায় সাঁতার কাটছিল? জিজ্ঞেস করুন, কোথা থেকে এলো রোহিঙ্গা? এত রোহিঙ্গাই দেশে নেই, সারা পৃথিবীতে নেই। বলে দিচ্ছে 17 লক্ষ লোকের নাম কাটতে হবে। কে তোমরা এক একজন শুনি?
সোমবার কলকাতায় শহীদ স্মরণে আয়োজিত সর্ববৃহত্তম রাজনৈতিক সভায় মমতা বলেন, পশ্চিমবঙ্গে যেভাবে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নে ভয় পেয়েই বাংলা বিরোধী ষড়যন্ত্র করছে বিজেপি। 17 লাখ রোহিঙ্গা রয়েছে বলে দাবি করা হলেও সারা পৃথিবীতে 13 থেকে 14 লাখের বেশি রোহিঙ্গা নেই বলেও মন্তব্য করেন মমতা। ওরা ঠিক করবে কে বাঙালি কে বিদেশি, কে বাংলাদেশি, ওরা নিজেরা করবে। ওরা নিজেরা বিদেশে আমাদের ইংরেজদের ভাষাটা করে বেরিয়েছে, ওদের আমরা করবো। সারা দেশ জুড়ে বাঙালিদের কণ্ঠরোধ করার একটা চেষ্টা হচ্ছে, সেটা বাংলাদেশি তকমা দিয়ে বিভিন্ন জায়গায় হেনস্থা করা হচ্ছে বাঙালিদের। আমাদের কথা দিদি রেখেছে, দিদির সাথে থেকে আমরা লড়াই করতে চাই। আজকে যেসব দল এসে যারা বিভ্রান্তি করছে, বিজেপি সরকার, যারা কোনোদিন মানুষকে ক্ষমতাবাজি দেখাচ্ছে, কিছু দিয়ে যায় না। আজকে পশ্চিমবাংলায় জননেত্রী যে মুখ্যমন্ত্রী, ওনার যে তার জন্য আমরা খুব গর্বিত। 2026 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মমতার এই সভায় যোগ দিতে গত কয়েকদিন ধরেই হাজার হাজার তৃণমূল সমর্থক শহরে সমবেত হতে থাকেন। 1993 সালে বাম সরকারের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে পুলিশের গুলিতে 13 জন কংগ্রেসের সমর্থক নিহত হয়েছিলেন। এরপর থেকেই 21 জুলাই শহীদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে আসছে তৃণমূল কংগ্রেস। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। চীনের শেনজেনে উন্মোচন করা হলো বিশ্বের প্রথম ব্যাটারি বদলাতে সক্ষম হিউম্যানয়েড রোবট। বিশ্লেষকদের মতে নিজেই ব্যাটারি পাল্টে টানা কাজ করতে পারা এই প্রযুক্তি বদলে দিতে পারে শিল্প উৎপাদনের ধারা। চীনের দক্ষিণাঞ্চলের শেনজেনে বিশ্বের প্রথম এমন হিউম্যানয়েড রোবট তৈরি করেছে রোবট নির্মাতা সংস্থা ইউবিটেক। কাজের ফাঁকে নিজেই নিজের ব্যাটারি বদলাতে পারে নতুন এই রোবটগুলো। হটসোয়াপ প্রযুক্তি ব্যবহার করা এই রোবটকে চার্জের জন্য আলাদা করে থামতে হয় না, ফলে উৎপাদন লাইনে কোনো বিঘ্ন ছাড়াই কাজ চালিয়ে যেতে পারে। ব্যাটারি বদলের এই পদ্ধতি উৎপাদন শিল্পে ধারাবাহিকতার পাশাপাশি খরচ নিয়ন্ত্রণে আনতে সহায়ক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শ্রমনির্ভর পলিশিং, ওয়েল্ডিং, স্প্রে পেইন্টিং কিংবা ভারী মালামাল ওঠানামার কাজগুলো ব্যবহৃত হচ্ছে এই হিউম্যানয়েড রোবট। কারখানার উৎপাদন ব্যবস্থাপনায় মানব শক্তি প্রতিস্থাপন করেছে এই রোবটগুলো, যা কাজের গতি যেমন বাড়াচ্ছে তেমনি ব্যয় কমাচ্ছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। কুয়েতে সংশোধন করা হয়েছে শুল্ক আইন। এখন থেকে দেশটিতে প্রবেশ বা দেশ ত্যাগের সময় সঙ্গে 3000 কুয়েতি দিনার বা সমমূল্যের নগদ অর্থ, গহনা কিংবা উচ্চ মূল্যের পণ্য থাকলে তা জানাতে হবে। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। আন্তর্জাতিক মান অনুযায়ী শুল্ক ব্যবস্থাকে আরও আধুনিক ও স্বচ্ছ করতে কুয়েতে শুল্ক আইনের সংশোধন করা হয়েছে। সেন্টার ফর গভর্নমেন্ট কমিউনিকেশন বা সিজিসির কোন নিয়মগুলি মেনে চলতে হবে তার বিস্তারিত প্রকাশ করা হয়েছে। নতুন শুল্ক আইন অনুযায়ী এখন থেকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর অথবা স্থলবন্দর দিয়ে দেশটিতে প্রবেশ বা বের হওয়ার সময় কারো কাছে যদি 3000 কুয়েতি দিনার বা সমমূল্যের গহনা কিংবা ঘড়ি কিংবা অন্য প্রসাধনের মতো উচ্চ মূল্যের পণ্য থাকে, কাস্টম বিভাগকে অবগত করতে হবে। বহনকারীরা ক্রয়ের রসিদ সহ সঠিক প্রমাণ ঘোষণা করতে ব্যর্থ হলে আইন অমান্যকারী হিসাবে হতে পারেন গ্রেপ্তার অথবা জব্দ করা হবে সম্পদ। প্রবাসীরা বলছেন অনেকেই দেশে যাওয়ার সময় পরিবারের জন্য স্বর্ণের গহনা নিয়ে যেতেন। কুয়েতের আইন সম্পর্কে না জানার কারণে ভ্রমণের সময় অনেকেই দুশ্চিন্তায় থাকতেন, কিন্তু এখন নিয়ম পরিষ্কার হওয়ায় প্রবাসীরা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। ব্যবসায়ীরা বলছেন প্রবাসীরা তাদের কাছে স্বর্ণ কিনতে এসে প্রশ্ন করে নিয়ম জানতে চাইতেন, কিন্তু তারা নিশ্চিতভাবে কিছু বলতে পারতেন না। এখন সরকারিভাবে নিয়ম আসায় গ্রাহকদের সঠিক পরামর্শ দিতে পারবেন তারা। কুয়েতের থেকে শুধু 100 গ্রাম স্বর্ণ না, আমরা অনেক বেশি স্বর্ণ নিয়ে যেতে পারবো। ট্যাক্স লাগবে না, ট্যাক্স ফ্রি, খালি ঘোষণা দিতে হবে যে আমার কাছে এত গ্রাম স্বর্ণ আছে। এখন 3000-এর উপরে স্বর্ণ নিলে আপনাদেরকে ঘোষণা দিতে হবে, 3000-এর নিচে নিলে ঘোষণা দেওয়া লাগবে না। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাত্রীদের প্রবেশ এবং বের হওয়ার সময় কাস্টমস ঘোষণা ফর্ম পূরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমস বা জিএসসি কুয়েত কাস্টমস কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটেও জানা যাবে বিস্তারিত তথ্য। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশের মৌসুমি ফলের উৎসব। প্রবাসীদের পদচারণায় মুখর হয়ে ওঠে উৎসব। শিবলি আল সাদিকের রিপোর্টে বিস্তারিত।
আম, জাম, কাঁঠাল, লিচু, পেঁপে, কলা, আমড়া, কদবেল কি নেই, বাহারি ফলের পসরা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশের মৌসুমী ফলের উৎসব। দুবাই বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন আবিরের উদ্যোগে এই ফল উৎসবের আয়োজন করা হয়। উৎসবে অংশগ্রহণ করেন নারী, পুরুষ, শিশু, কিশোর সহ প্রবাসী বাংলাদেশিরা। সবগুলো আমাদের দেশীয় ফলের সমাহার, অনেক আনন্দ ফিল করছি। আমাদের বাচ্চারা তারা অনেক ফল চেনে না, অনেক ফলের নামও তারা জানে না। আমি বলবো এই অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তাদেরকে আমরা অনেক ফলের ব্যাপারে পরিচিত করাতে পেরেছি। বাংলাদেশ থেকে অনেক দূরে আছি, দূরে থেকেও যেন আমরা ওইটা ফিল করতে না পারি যে আমরা বাংলাদেশে নাই, আমরা বাংলাদেশের সব ফলগুলো যেন খাইতে পারি বা আমাদের বাচ্চাদেরকে পরিচিত করাইতে পারি। বাংলাদেশের ফ্রুটস এখানে ব্র্যান্ডিং হচ্ছে, পাশাপাশি আমাদের সংস্কৃতি, এই আমাদের যে ফলমূল খাবার অভ্যাস, এগুলো কিন্তু সংস্কৃতির অংশ। বাংলাদেশের সংস্কৃতিকেও কিন্তু আমরা এর মাধ্যমে তুলে ধরছি। এই অনুষ্ঠানটা মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশকে প্রমোট করার জন্য, বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধি করার জন্য। যদি সরকার আমাদেরকে সহযোগিতা করে, কনসুলেট এবং এম্বাসি যদি আমাদেরকে সহযোগিতা করে, এই আয়োজন ব্যাপক আকারে আমরা ছড়িয়ে দিতে পারবো। এই ধরনের ফল উৎসব দেশীয় রপ্তানি বাণিজ্য অনেকাংশে বৃদ্ধি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরিসংখ্যান বলছে 2023-24 সালে বাংলাদেশ থেকে ফল রপ্তানি হয়েছে $0.02 মিলিয়ন। 2024-25 সালে এসে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে $0.09 মিলিয়ন। বিদেশের মাটিতে যে হারে বাংলাদেশের ফলের কদর বাড়ছে, তাতে আগামীতে এই রপ্তানি আরও বাড়বে বলে আশাবাদী তারা। এতে আয় হবে প্রচুর বৈদেশিক মুদ্রা। এটা আমাদের দেশের জন্য অত্যন্ত দরকার। আমরা প্রবাসী হিসাবে আমরা সবসময় আমাদের দেশকে ব্র্যান্ডিং করার জন্য চেষ্টা করি। আমাদের প্রবাসীরা কিভাবে এগিয়ে যাবে, এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট। বাংলাদেশের ফলের যে মেলা, এই প্রবাসের মাটিতে আমি আজকে এসে অত্যন্ত অভিভূত হয়েছি। উৎসবে বাংলাদেশের নানা জাতের ফলের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানও। বিদেশের মাটিতে বাংলাদেশি মৌসুমী ফলের উৎসব প্রবাসী বাংলাদেশিদের মাঝে অন্যরকম অনুভূতির প্রকাশ পায়। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি মৌসুমী ফলের রপ্তানি বাড়াতে সরকারি নজরদারি বাড়ালে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শিবলি আল সাদিক, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।